শহীদের রক্তের সঙ্গে বেইমানি করবে না ইসি, সুষ্ঠু নির্বাচনের অঙ্গীকার। রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যের আশা সিইসির। যারা প্রাণ হারিয়েছেন তাদের রক্তের সাথে যাতে বেইমানি না হয়। রাতের বেলায় সিল মারা দেখতে চাই না। ভোট সন্ত্রাস করে আপাত দৃষ্টিতে জেতা যায়, কিন্তু আখেরে নিজের জন্য, দলের জন্য, দেশের জন্য সর্বনাশ ডেকে আনতে হবে। গণতান্ত্রিক উত্তরণে দেরি ও বিভেদ তৈরি করলে সুযোগ নেবে ষড়যন্ত্রকারীরা, শঙ্কা বিএনপি নেতাদের। বিভেদ সৃষ্টির মাধ্যমে যে ফাটল সৃষ্টি হবে, এই ফাটল দিয়ে কিন্তু বিদেশি শক্তি প্রবেশ করবে, দেশটাকে ধ্বংস করার চেষ্টা করবে। যত দীর্ঘায়িত হবে এই গণতন্ত্রের উত্তরণের যাত্রাপথটা, তত বেশি বিভিন্ন রকমের অস্থির অবস্থা সৃষ্টির একটা সুযোগ নেবে পতিত স্বৈরাচার এবং তার দোসররা। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছে আমি গোলাম রাব্বি এবং আমি রোজা চৌধুরী। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। হাসিনা আমলে বিচার বহির্ভূত হত্যা ও পুলিশি বর্বরতা নথিভুক্ত করতে চায় সরকার, সহযোগিতা করবে জাতিসংঘ। আবাসিক সমন্বয়কারীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক। সরকারি বিদ্যালয়ে ভর্তিতে কোটার সুবিধা পাবে গণ অভ্যুত্থানে হতাহত পরিবারের সন্তানরা। শিক্ষার্থী না পেলে মেধা থেকে পূরণ, শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা। এবার দল ও গোষ্ঠী চিন্তার বাইরে ব্যতিক্রম ব্যক্তি প্রতিষ্ঠানকে দেওয়া হবে স্বাধীনতা পুরস্কার। সংখ্যা নামবে 10-এর নিচে, জানালেন দুই উপদেষ্টা। ঠাঁই হবে না বিতর্কিতদের। এবং প্রথম রমজানে হরেক রকমের সামগ্রী দিয়ে ইফতার। পুরান ঢাকায় জমজমাট কেনাবেচা, ফলের দামে উত্তাপ। বাজার অস্থিতিশীল করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি উপদেষ্টার। গণঅভ্যুত্থানে শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করবে না নির্বাচন কমিশন। ভোট সন্ত্রাস করে সাময়িক বিজয় হলেও তা দেশ আর দল কারোর জন্য ভালো ফল বয়ে আনে না। সকালে নির্বাচন ভবনে জাতীয় ভোটার দিবসের আলোচনা সভায় এ কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার। জানান, কারো এজেন্ডা বাস্তবায়ন করবে না ইসি। সুষ্ঠু নির্বাচন আয়োজনে ওয়াদাবদ্ধ কমিশন। প্রতি বছরের মতো এবারও উৎসব আয়োজনে উদযাপিত হলো জাতীয় ভোটার দিবস। এবারের স্লোগান তোমার আমার বাংলাদেশে, ভোট দিব মিলেমিশে। রোববার সকালে নির্বাচন ভবনের সামনে বেলুন ও পায়রা উড়িয়ে দিবসের উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। এ সময় 2024 সালের হালনাগাদের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেন তিনি। 2 মার্চ 2025 তারিখে আমাদের ভোটার সংখ্যা দাঁড়িয়েছে 12,37,32,274। পরে একটি বর্ণাঢ্য র্যালি নির্বাচন কমিশনের আশপাশের সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে জাতীয় ভোটার দিবসের আলোচনা সভায় জুলাই আন্দোলনে আহত 13 জনের হাতে স্মার্ট জাতীয় পরিচয়পত্র তুলে দেন সিইসি। রাতের বেলায় সিল মারা দেখতে চাই না, কোনো কর্তৃপক্ষের কোনো প্রভাব দেখতে চাই না। ভেঙে যাব মস্কাবো না। গতানুগতিক ধারায় আমরা ওরকম বদ্ধ করে করব না, আমরা খোলা মাঠে করতে চাই। এ সময় প্রধান নির্বাচন কমিশনার বলেন, কারো এজেন্ডা বাস্তবায়ন করবে না ইসি। আমাদের এজেন্ডা হচ্ছে সুষ্ঠু, সুন্দর একটা গ্রহণযোগ্য নির্বাচনের এজেন্ডা। সিইসি আরো জানান, ভোট সন্ত্রাস করে সাময়িকভাবে লাভবান হলেও শেষটা ভালো হয় না। ভোট সন্ত্রাস করে আপাত দৃষ্টিতে জেতা যায়, কিন্তু আখেরে নিজের জন্য, দলের জন্য, দেশের জন্য সর্বনাশ ডেকে আনতে হবে। অনুষ্ঠানে ইসি কর্মকর্তাদের নিরপেক্ষভাবে কাজ করতে ওয়াদা করান প্রধান নির্বাচন কমিশনার। আপনারা কিন্তু ওয়াদা করছেন রমজান মাসে, কিন্তু এটা আমি এই ওয়াদা আপনাদের কাছে নিচ্ছি। আপনারা সবাই কাজ করবেন তো সুষ্ঠু করার জন্য, করবেন তো। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। বিএনপির সঙ্গে ওলামা মাশায়েখদের বিভেদ তৈরির অপচেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। রমজানের পবিত্রতা রক্ষা ও সংযমের মাধ্যমে সবার সঙ্গে মিলেমিশে থাকারও আহ্বান জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সারা বিশ্বের সঙ্গে একই দিন বাংলাদেশে রোজা আর ঈদ করা যায় কিনা ওলামা মাশায়েখদের ভেবে দেখার আহ্বান জানিয়েছেন তিনি। আলাদা আয়োজনে সালাউদ্দিন আহমেদ বলেছেন, নির্বাচনে দেরি হলে পতিত স্বৈরাচারী আর তার দোসররা ষড়যন্ত্রের সুযোগ পাবে।
আহ্বান করবে সৎ কাজের আদেশ। প্রতি বছরের মতো প্রথম রমজানে ওলামা মাশায়েখ ও এতিমদের সম্মানে ইফতারের আয়োজন করে বিএনপি। এরই ধারাবাহিকতায় এই আয়োজনে রোববার রাজধানীর লেডিস ক্লাবে যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ দলটির সিনিয়র নেতারা। বিজ্ঞানের যুগে এটি প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রমজানের পবিত্রতা রক্ষায় সবার সঙ্গে মিলেমিশে থাকার আহ্বান জানান। খ্রিস্টান সম্প্রদায় সারা বিশ্বে তাদের বড়দিন একই দিনে পালন করে। সারা দেশে আরো অনেক জ্ঞানী ওলেমা মাশায়েখগণ আছেন। আমরা চিন্তা করে দেখতে পারি কিনা, আমরা আলোচনা করে দেখতে পারি কিনা যে বাংলাদেশের মানুষ সারা বিশ্বের মানুষের সাথে একই দিনে আমরা একসাথে রোজা এবং ঈদ পালন করতে পারি কিনা। একই অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস দাবি করেন, দেশ ও বিদেশ থেকে বিএনপির বিরুদ্ধে বিভেদ তৈরির ষড়যন্ত্র চলছে, আর এই বিভেদের ফাটলে বিদেশি অপশক্তি ঢুকে পড়তে পারে বলেও শঙ্কার কথা জানান তিনি। দেশের বাইরে থেকে এবং দেশের ভিতরে থেকে আলেম ওলামাদের সঙ্গে একটা দূরত্ব ভেদ সৃষ্টি করার চেষ্টা করছে। এই বিভেদ সৃষ্টির মাধ্যমে যে ফাটল সৃষ্টি হবে, এই ফাটল দিয়ে কিন্তু বিদেশি শক্তি প্রবেশ করবে, দেশটাকে ধ্বংস করার চেষ্টা করবে। এদিন সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় গণতান্ত্রিক উত্তরণ প্রক্রিয়া যত দেরি হবে, পতিত স্বৈরাচার ও তার দোসররা তত ষড়যন্ত্রের সুযোগ পাবে উল্লেখ করে দ্রুত জাতীয় নির্বাচনের দাবি জানান বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। এই যে তারা ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের জন্য তাদের সমস্ত কর্মকাণ্ড সাজাচ্ছেন, দৃশ্যমান হতে হবে যে আমরা আসলেই সেদিকে যাচ্ছি কিনা। যত দীর্ঘায়িত হবে এই গণতন্ত্রের উত্তরণের যাত্রাপথটা, তত বেশি বিভিন্ন রকমের অস্থির অবস্থা সৃষ্টির একটা সুযোগ নেবে পতিত স্বৈরাচার এবং তার দোসররা। রমজানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে আনতে সরকারের প্রতি আহ্বান জানান বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। বিভিন্ন রকমের হয়তো আপনারা আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। কিভাবে হত্যা করা আইন নিজের হাতে তুলে না নিতে দেশবাসীকে আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। মিরপুরে ওলামা ও এতিমদের সম্মানে ইফতার মাহফিলে এ আহ্বান জানান তিনি। বলেন, আইন নিজের হাতে তুলে নিলে সমাজে শৃঙ্খলা ফিরবে না। আওয়ামী সরকারের সমালোচনা করে তিনি বলেন, অতীতে দফায় দফায় আলেম ওলামা দিয়ে বাংলাদেশের কারাগার পূরণ করা হয়েছে। ডাকাত আর ধর্ষকরা স্বাধীনভাবে চলাফেরা করেছে। আয়নাঘরের মতো নেককারজনক ঘটনা এ সমাজে ঘটেছে। এতিমদের পাশে দাঁড়াতে সবার প্রতি আহ্বান জানান জামায়াতের আমির। অপদস্থ করা আর কিয়ামতের দিন আল্লাহর কথা জানিয়ে এখন আমাদের সকলের দফায় দফায় আলিম উলামা দিয়ে বাংলাদেশের জেলকে পূর্ণ করা হয়েছে। দাগি, খুনি, রাহাজানির নায়ক, ধর্ষক, চুর, বাটপাত, লুটেরা তারা বুক ফুলে দাপিয়ে বেড়াতো বাংলাদেশের রাজপথে। আর আলিম উলামা যারা মানুষকে সংশোধন করবেন, সমাজের ইসলাহ করবেন, তাদেরকে রাখা হয়েছে জেলে। রমজানের সাধারণ শিক্ষার্থীদের জন্য মাসব্যাপী গণ ইফতার আয়োজন করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। এদিকে জাতীয় পতাকা দিবসে পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিবেশন কর্মসূচি পালন করেছেন সংগঠনটি। প্রথম রমজানের টিএসসিতে গণ ইফতারে আয়োজনে নতুন সংগঠন গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার। এতে অংশ নেন কয়েকশো শিক্ষার্থী। ইফতারের আগে হামদোনাদ পরিবেশন করা হয়। অভ্যুত্থানের শহীদ ও আহতদের জন্য করা হয় মোনাজাত। আয়োজকরা জানান, গণ ইফতারের মূল উদ্দেশ্য শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখা। এই যে বিপ্লব পরবর্তী বাংলাদেশে কোনো জোর জবরদস্তি কোনো ঠাঁই নেই, কোনো কর্তৃত্ববাদী কোনো ঠাঁই নেই। যে এখন যারা নতুন করে যারা আসতে চাইবে, আমরা জানি যে মেন স্ট্রিম দুটো পার্টি কিংবা নানান দল যারা নতুন করে নতুন বাংলাদেশ যারা হচ্ছে গিয়ে কি মানুষের মূল কারিগর মূল কর্তৃত্ব ক্ষমতা আসতে চাইবে, তাদেরকে আমরা হুঁশিয়ারি দিতে আজকের প্রোগ্রামের আয়োজন। এদিকে দুপুরে জাতীয় পতাকা দিবসে পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিবেশন কর্মসূচি পালন করেছে সংগঠনটি। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় ঐতিহাসিক এই দিনটিকে স্মরণ করেন ছাত্রনেতারা। 1971 সালের 2রা মার্চ আমাদের একটি খুবই গুরুত্বপূর্ণ দিন, ঐতিহাসিক দিন, এবং এই দিনে প্রথম বাংলাদেশের স্বাধীন পতাকা উত্তোলন করা হয়। তো বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ তারা মনে করছে যে আমরা মনে করছি যে আমরা এই দিবসটি আমরা প্রতি বছরে আমরা পালন করব। আগামীতে সব সংগঠন মিলে দিবসটি উদযাপন করার আগ্রহের কথাও জানান নেতারা। আদনান তুর্য, সময় সংবাদ, ঢাকা। রাতের সময়ে আরও থাকছে।
ট্রাম্পের সঙ্গে বাকবিতণ্ডার জেরে ক্ষমতা হারাতে পারেন ইউক্রেনের প্রেসিডেন্ট আভাস। সাবেক মার্কিন গোয়েন্দা কর্মকর্তার সিদ্ধান্ত নেবে জনগণ, জবাব জেলেনস্কির। শেখ হাসিনার আমলে সংগঠিত সব বিচার বহির্ভূত হত্যাসহ পুলিশি বর্বরতার চিত্র নথিভুক্ত করতে চায় সরকার। এতে প্রযুক্তিগত সহযোগিতা করবে জাতিসংঘ। রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গুয়েন লুইসের সঙ্গে সাক্ষাতে প্রধান উপদেষ্টা বলেন, ন্যায় বিচার নিশ্চিতে শেখ হাসিনার আমলে সংগঠিত সব নৃশংসতার চিত্র নথিভুক্ত করতে হবে। আবাসিক সমন্বয়কারী লুইস বলেন, জাতিসংঘ প্রযুক্তিগত সহায়তা এবং বাংলাদেশের জনগণের সক্ষমতা গড়ে তুলতে সহায়তা করতে প্রস্তুত। এ সময় জুলাই আগস্ট গণহত্যার রিপোর্ট প্রকাশ করায় জাতিসংঘকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা। লুইস বলেন, 5 মার্চ মানবাধিকার কাউন্সিলের 55তম অধিবেশনে জুলাই গণহত্যার ফলাফল প্রকাশ করবেন ভলকার তুর্ক। এ মাসেই শেষ হচ্ছে জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার তদন্ত। রোববার আবু সাইদের হত্যায় মামলা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। আর এই মামলায় গ্রেফতার 4 জনকে হাজির করার নির্দেশ দিয়েছেন আদালত। চিফ প্রসিকিউটর আবারও জানিয়েছেন, আবু সাইদ হত্যার তদন্ত শেষ পর্যায়ে। শেখ হাসিনার বিরুদ্ধে মামলা তদন্ত রিপোর্টও দাখিল করা হবে এ মাসে। প্রথম শহীদের মামলা করতে এত দেরি হলো কেন জানতে চাইলে চিফ প্রসিকিউটর বলেন, আনুষ্ঠানিকভাবে মামলা না হলেও তদন্ত শেষ পর্যায়ে রয়েছে। এ মাসেই দাখিল করা হবে তদন্ত রিপোর্ট। যারা সরাসরি গুলি করেছিল তাদের মধ্যে 2 জন, একজন হচ্ছেন এসআই আমির হোসেন, আরেকজন কনস্টেবল সুজন চন্দ্র রায়। পাশাপাশি সেই সময়ে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যিনি প্রক্টর ছিলেন শরীফুল ইসলাম, তিনি এবং ইমরান চৌধুরী আকাশ, ছাত্রলীগের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের তদানীন্তন সাধারণ সম্পাদক, আগামী 9 এপ্রিল তাদেরকে এই ট্রাইব্যুনালে প্রডিউস করার জন্য নির্দেশ দিয়েছেন। 9 এপ্রিলের মধ্যেই আমরা আশা করছি আবু সাইদের ঘটনার তদন্ত রিপোর্ট এই আদালতে দাখিল করা সম্ভব হবে। এর আগে আবু সাইদ হত্যার ঘটনায় শেখ হাসিনাকে প্রধান আসামি করে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেছেন তার পরিবার। প্রধান আসামি শেখ হাসিনা সহ তার নির্দেশেই গোটা বাংলাদেশ জুড়ে এই অপরাধ সংগঠিত হয়। আমরা আশা করছি এই মাসের মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে যে তদন্ত রিপোর্ট সেটা আমরা পেয়ে যাব। জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের রিভিউ শুনানিতে অংশ না নিয়েও তাকে জড়িয়ে খবর প্রকাশকে উদ্দেশ্য প্রণোদিত বলে মনে করছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। সরকারি বিদ্যালয়ে ভর্তিতে কোটা সুবিধা পাবেন 2024 সালের গণ অভ্যুত্থানে হতাহত পরিবারের সন্তানরা। রোববার প্রতিষ্ঠানের প্রধানদের এই নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। এতে বলা হয়েছে, মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্রকন্যা এবং জুলাই গণ অভ্যুত্থান 2024-এ আহত বা শহীদ পরিবারের সন্তানদের জন্য সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তিতে 5% আসন সংরক্ষিত থাকবে। আবেদনপত্রে প্রমাণপত্র বা গেজেটের সত্যায়িত কপি সংযুক্ত করতে হবে এবং ভর্তির সময় মূল কপি প্রদর্শন করতে হবে। এই ক্যাটাগরিতে শিক্ষার্থী না পাওয়া গেলে আসন খালি না রেখে মেধা থেকে পূরণ করতে হবে। দল ও গোষ্ঠীগত চিন্তার বাইরে গিয়ে এবার ব্যতিক্রম প্রতিষ্ঠান ও ব্যক্তিকে স্বাধীনতা পুরস্কার দেয়া হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। পুরস্কারপ্রাপ্তদের সংখ্যা 10-এর নিচে নামার ইঙ্গিত দিয়ে শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেন, এবারের তালিকায় বিতর্কিত কারো ঠাঁই হবে না। এছাড়াও 6 কমিশনের জমা দেওয়া প্রতিবেদন পর্যালোচনার পর দ্রুত বাস্তবায়নযোগ্য সুপারিশগুলো 2 সপ্তাহের মধ্যে ক্যাবিনেটে উপস্থাপন করা হবে। রাষ্ট্র সংস্কারে গঠিত 6 কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়ার পর এরই মধ্যে তা প্রকাশও করেছে অন্তর্বর্তী সরকার। এ নিয়ে সরকারের ভিতরে ও বাইরে চলছে চুলচেরা বিশ্লেষণ। 6 কমিশন প্রধানদের নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন জাতীয় ঐকমত্য কমিশনও এসব সুপারিশ নিয়ে কাজ করছে। এ অবস্থায় রোববার সকালে সচিবালয়ে স্বাধীনতা পদক সংক্রান্ত এক সভা শেষে আইন উপদেষ্টা সাংবাদিকদের জানালেন, সংস্কার প্রতিবেদন পর্যালোচনা শেষে দ্রুত বাস্তবায়নযোগ্য সুপারিশগুলো 2 সপ্তাহের মধ্যে ক্যাবিনেটে উপস্থাপন করা হবে। 6টা সংস্কার কমিশন থেকে আশু করণীয় কি আছে এরকম একটা অনেক বড় লিস্ট দিয়েছে। আজকে আমরা সরকারের পক্ষ থেকে বসেছি যে আশু করণীয়গুলো কি আসলেও খুব দ্রুত করা সম্ভব কিনা সেটা পরীক্ষা নিরীক্ষা করার জন্য আমরা প্রস্তাব করব। ক্যাবিনেটের মিটিংয়ে পুরো আলোচনা হবে।
এদিকে দেশের ক্ষেত্রে অনন্য অবদান রাখায় এবছর দলগত এবং গোষ্ঠীগত চিন্তার বাইরে গিয়ে ব্যতিক্রমী ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার দেওয়ার কথা জানান শিক্ষা ও আইন উপদেষ্টা। দলগত গোষ্ঠীগত চিন্তার ঊর্ধ্বে থেকে স্যারের নেতৃত্বে আমরা এমন সব নাম সুপারিশ করেছি, মনে হবে যে পুরস্কার দিতে পেরে আমরা নিজেরা ধন্য হয়েছি। 21 পদক যেভাবে দিয়েছি, স্বাধীনতা পুরস্কারও এমন মানুষকে দেওয়া হয়েছে সংস্কৃতির ক্ষেত্রে, সাহিত্যের ক্ষেত্রে, বিজ্ঞানের ক্ষেত্রে বা সমাজসেবার ক্ষেত্রে একটা নতুন ধারা, যেটা এখনো পর্যন্ত মানুষকে, সারা দেশকে প্রভাবিত করে, কিন্তু আগে তাদেরকে স্বীকৃতি দেওয়া হয়নি। স্বাধীনতা পুরস্কারের সংখ্যা 10-এর নিচে নামারও ইঙ্গিত দেন তারা। অবদান। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। প্রথম রোজার দিনই জমজমাট চকবাজারের শাহী ইফতার বাজার। নানা ধরনের মুখরোচক আর বাহারি স্বাদের ইফতার সামগ্রীর পসরা সাজিয়ে বসেন দোকানিরা। আর সেসব খাবারের টানে চকবাজারে ছুটে যান ভোজন রসিকরা। তবে কিছু কিছু সামগ্রীর দাম গতবারের চেয়ে বেড়েছে বলে জানান ক্রেতা বিক্রেতা উভয়ই। বড় বাপের পোলাই খাই ঠুঙ্গাই হইরা লইয়া যায়, এমন সব নানা হাঁক ডাকে এবারও প্রথম রোজার দিনই জমজমাট চকবাজারের শাহী ইফতার বাজার। 300 বছরের ঐতিহ্য ধারণ করা এই ইফতার বাজারে মুখরোচক বাহারি স্বাদ আর ঘ্রাণের ইফতারির টানে ছুটে আসেন ভোজন রসিক মানুষ। প্রথম রোজার দিন দুপুর থেকেই জমে ওঠে ভিড়। বিকেল হতে যেন তিল ধারণের ঠাঁই নেই শাহী ইফতার বাজারে। অনেকে আসেন ঢাকার বাইরে থেকেও। নামাজ থেকে প্রতি বছরই আসে, চকবাজার ঐতিহ্যবাহী, এই জন্য আসে আর কি। কিছু কিছু আইটেম থাকে যেটা আপনি রমজান মাসেই আপনি চকবাজারে পাইবেন। আমি আমার বাবার হাত ধরে এখানে ইফতারি করছি, আমার ছেলেও তার পছন্দ মতো ইফতারি এখান থেকে নিয়ে যায়। আপনি যখন এখানে আসবেন না চকবাজার ইফতারি, আপনি নিরাশ হবেন না। ঐতিহ্যের টানে ক্রেতা বিক্রেতা সবার মধ্যেই বিশেষ আগ্রহ চকবাজার ইফতার বাজার ঘিরে। নানা ধরনের কাবাব, কাটলেট, শাহী জিলাপি, কবুতর, কোয়েল, খাসির রানের রোস্ট, শরবত, পানীয়র চাহিদা দেখা যায় ক্রেতাদের মধ্যে। আর বরাবরের মতো এবারও আলোচনার কেন্দ্রে বড় বাপের পোলাই খাই। কাস্টমারও মনে করেন একটা খায় মজা পায়, আনন্দ পায়, এইটাই সবচেয়ে ভালো লাগে। চকবাজারের ঐতিহ্য এই শাহী দই বড়া আমার অনেক পুরনো। এটা পুরান ঢাকার একটা ঐতিহ্যবাহী, এখানে আসলে আমরা ইফতার ক্রয় করতে পেরে আমরা নিজেকে ধন্য মনে করি। তবে কিছু কিছু ইফতার পণ্যের দাম এবার কিছুটা বেড়েছে, এমনটাই জানালেন ক্রেতা ও বিক্রেতারা। দাম একটু বেশি। মুরগি মাংস গতবার কিনছিলাম 280 টাকা করে, এখন 320 টাকা করে কিনলাম। তেলের দামটা অতিরিক্ত, মাংস দাম মনে করেন কম ছিল, আবার হঠাৎ বেড়ে গেছে। শাহী এই ইফতার বাজারে প্রচলিত ইফতার সামগ্রীর পাশাপাশি চোখে পড়ে বিভিন্ন ধরনের ফলের সমাহারও। বছর ঘুরে আবারও জমজমাট পুরান ঢাকার চকবাজারের ঐতিহ্যবাহী শাহী ইফতার বাজার। বিক্রেতাদের প্রত্যাশা পুরো রমজান মাস জুড়েই এখানে ভিড় করবেন সাধারণ মানুষ, সন্ধান করবেন ঐতিহ্যবাহী ইফতার সামগ্রীর। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। এদিকে রমজানের শুরুতেই ফলের বাজারে উত্তাপ। মালটা, কমলা, তরমুজ, আঙুর, আনারসের মতো রসালো ফলের দাম সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি বেড়েছে 20 থেকে 50 টাকা। আর এতে ক্ষুব্ধ ক্রেতা। শুরু হয়েছে রমজান। সারাদিন রোজা রাখার পর ইফতারে ক্লান্তি মেটানো ও শক্তি ফেরাতে প্রয়োজন ফল। তাই এ সময় কদর বাড়ে কমলা, মালটা, তরমুজ, আঙুরের মতো রসালো ফলের। তবে সাধারণ মানুষের নাগালের বাইরে ফলের দাম। রাজধানীর কাউরান বাজারে প্রতি কেজি আপেল ও মালটা বিক্রি হচ্ছে 300 টাকায়, চীনা কমলা 320, কালো আঙুর 450, আনার আকার ভেদে 450 থেকে 480 টাকা দরে বিক্রি হচ্ছে, যা এলাকা ভেদে গেল এক সপ্তাহের তুলনায় কেজিতে 20 থেকে 50 টাকা পর্যন্ত বেশি। অন্যদিকে তরমুজ কেজিতে 60, পেয়ারা 120 থেকে 150 আর পেঁপে 150 টাকায় বিক্রি হচ্ছে। আকার ভেদে প্রতি পিস আনারস কিনতে ক্রেতাদের গুনতে হচ্ছে 50 থেকে 70 টাকা। এগুলি গরিব মানুষ কিভাবে খাবে? তো রোজা হিসাবে ওরা দাম বেশি নিচ্ছে, তার কিনবে কিন্তু দাম বেশি দিয়ে কিনতে হবে। পরশুদিন যা ছিল তার চেয়ে আজকে আরো বেড়ে গেছে। আমদানি নির্ভর ফলে অতিরিক্ত শুল্ক আরোপ আর দেশি ফলের অতিরিক্ত চাহিদার কারণে বাড়তি দাম গুনতে হচ্ছে ক্রেতাদের, এমন দাবি করেছেন বিক্রেতারা। 2 দিন রোজার কারণে একটু বাজারটা বেশি, একটু প্রত্যেকে যেন 10-15টা বাড়ছে। কাস্টমার রোজা রাখবে, ফল একটু বেশি খাইবে, দাম একটু বাড়তি আছে বাজারে। দামের রেকর্ড ছাড়িয়ে গেছে
শরবতের অন্যতম উপকরণ লেবু। আকার ভেদে প্রতি হালি লেবু বিক্রি হচ্ছে 60 থেকে 200 টাকায়। বিশেষজ্ঞরা বলছেন, রমজানের মধ্যে ফলের দাম নিয়ন্ত্রণে নিয়মিত বাজার মনিটরিং এর ব্যবস্থা রাখতে হবে প্রশাসনের। যেখানে আসলে দাম কয়েক গুণ বেড়ে যাবে বা এক যৌক্তিক দামের তুলনায় অনেক গুণ বেশি হয়তো দামে বিক্রি হচ্ছে, সেখানে অভিযান পরিচালনা করতে হবে। প্রতি বছর রোজার আগে রসালো ফলের এমন দাম বাড়ায় ক্ষোভ ক্রেতাদের মনে। সবার আশা সরকারি হস্তক্ষেপে কমে আসবে অযৌক্তিক দাম। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। রমজানে সিন্ডিকেট করে যারা বাজার অস্থিতিশীল করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বিকেলে মিরপুর 14 পুলিশ লাইন্সে পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট ঘুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। বলেন, গেল বছরের তুলনায় বাজার স্থিতিশীল রয়েছে, অস্থির যাতে না হয় সেদিকে নজর আছে সরকারের। রমজান মাসে সবাইকে সংযত থাকার আহ্বান জানিয়েছেন উপদেষ্টা। যেন জিনিসপত্রের দাম না বাড়ায়। আপনারা দেখবেন অন্যান্য ধর্মাবলম্বীরা যারা, তাদের যে সময় অন্যান্য অনুষ্ঠানগুলি হয়, ধর্মীয় অনুষ্ঠান, সে সময় তারা জিনিসপত্রের দামটা কমায় দেয়। আর আমাদের দেশে কিন্তু উল্টো হয়, আমাদের দেশে এই রমজানের সময় দামটা কিন্তু বাড়িয়ে দেয়। সিন্ডিকেট বাড়ায় মানে কি, আমি বিজনেসম্যানরাই বাড়ায় দেয়। এই জন্য বাড়ায় দেয়। আপনার বিজনেসম্যানকে অনুরোধ করবেন যেন তারা এই কাজটা না করে। এবারে বাণিজ্যের সংবাদ। রমজানের চাহিদা কমার পাশাপাশি সরবরাহ বাড়ায় একদিনের ব্যবধানে রাজধানীর বাজারগুলোতে কিছুটা কমেছে মাছের দাম। ক্রেতা কম থাকলেও আগের বাড়তি দামে বিক্রি হচ্ছে গরুর মাংস। বেড়েছে শসা, লেবু, টমেটো, বেগুন সহ কয়েকটি সবজির দাম। বাজার স্থিতিশীল রাখতে তদারকি চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শনিবারের তুলনায় রোববার প্রথম রোজায় সকালের চিত্র বলছে বাজারে ক্রেতার উপস্থিতি তুলনামূলক কম, যার প্রভাব পড়েছে দামের উপর। মাছ আছে প্রচুর, কাস্টমার নাই বললেই চলে। রুই মাছ কালকে যেটা 1 কেজিটা বিক্রি হয়েছে 280, 300-র ভিতরে, আজকে মনে করেন আমরা মনে হয় 270-80 কিলো, 10-20 টাকা সব পার কেজিতে মাছের দামে কম। বিভিন্ন খাদ্যদ্রব্য আগেই কিনা ফেলছে, এখন তো ধরেন আজকে একটু চাহিদা কমই হবে। এদিকে ক্রেতা কমেছে মাংসের বাজারেও। গতকাল 780 থেকে 800 টাকায় গরুর মাংস বিক্রি হলেও আজ পাওয়া যাচ্ছে 750 থেকে 780 টাকায়। গতকালকে কিছু জায়গায় 80 বেচছে, কেউ 800 বেচছে, এখন মনে করেন তার 60-70 মধ্যে এসে যাবে। গরু আপনার হাড় ছাড়া হচ্ছে 900 করে নিচ্ছে, আর হাড় সহজে ওটা 730 করে নিচ্ছে। ইফতার উপলক্ষে চাহিদা বেড়েছে রসালো ফলের, এই সুযোগে বাড়ছে দাম। কেজি প্রতি মানভেদে মালটা 300 থেকে 330, আপেল 300 থেকে 400, কমলা 300 থেকে 350 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া তরমুজ বিক্রি হচ্ছে 60 থেকে 65 টাকা কেজিতে। আগের থেকে রোজাতে চাহিদা একটু বেশি, সবাই ইফতারের সময় চায় একটু ফল দিয়ে ইফতার করার জন্য। সারাদিন রোজা রাখি, আমরা চাই ফল ফুল কিনতে, কিন্তু হচ্ছে আমরা আমাদের যে বাজেট, ওই বাজেটের বাইরে অনেক দাম দিয়ে তাও আমরা কিনতেছি। এদিকে বেড়েছে সালাদ বানানোর উপাদান, টমেটো, লেবু ও শসার দাম। বেড়েছে বেগুনের দামও। বিক্রেতাদের দাবি সরবরাহ কমায় দাম বাড়ছে। বেগুন কেউ কিনে নেয়, রাস্তায় খারাপ 20 টাকা 30 টাকা বেচছে, এখন 100 টাকা চাইলে বেগুন। কয়দিন আগে আমদানি বেশি ছিল, ময়মনসিংহের টমেটো ছিল এই সময় 20 টাকা 25 টাকা কেজি বেচছি। বাজারে পণ্যের সরবরাহ ও দাম স্বাভাবিক রাখতে রোববার সকালে কারওয়ান বাজারে তদারকি চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এই গ্রীষ্মে লিমিটেড সবজি পাওয়া যায়, যেহেতু চাহিদার তুলনায় সরবরাহ কম, এটা বাজার নিয়ন্ত্রণে বাস্তবতা একটা কাজ করে। রমজানে ভোক্তার স্বস্তি ও বিক্রেতাদের যৌক্তিক মুনাফা নিশ্চিত করতে অধিদপ্তর তৎপরতা চালিয়ে যাবে বলে জানানো হয়েছে। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। এবারও গরমে সইতে হতে পারে কম বেশি লোডশেডিং। প্রয়োজনের তুলনায় বেশি বিদ্যুৎ কেন্দ্র থাকলেও বিপুল দায় দেনা আর জ্বালানি ঘাটতির কারণে বাড়ছে এই দুশ্চিন্তা। আর এ কারণে এবার 700 থেকে 1,500 মেগাওয়াট বিদ্যুৎ ঘাটতির ইঙ্গিত দিচ্ছে নীতি নির্ধারকরা। যদিও বিশেষজ্ঞদের শঙ্কা, কখনো কখনো লোডশেডিং হতে পারে 3,000 মেগাওয়াট পর্যন্ত। এদিকে পিডিবির আশ্বাস, ডলার সংস্থানের নিশ্চয়তা পাওয়ায় সহনীয় থাকবে পরিস্থিতি। দেখব ফারুক ভাই রবিনের রিপোর্ট। মধ্য ফাগুনে এখনো অতটা প্রখর নয় সূর্যের তেজ, তবে দিন কয়েক বাদই বাড়বে প্রকৃতির রৌদ্র রূপ। তখন অবধারিতভাবেই বাড়বে বিদ্যুৎ চাহিদাও। সে সময় পর্যাপ্ত বিদ্যুৎ মিলবে নাকি সইতে হবে লোডশেডিং, গত কয়েক বছরের অভিজ্ঞতায় জনমনে এমন শঙ্কা থাকেই স্বাভাবিক।
এবারের গরমে সর্বোচ্চ বিদ্যুৎ চাহিদা ধরা হয়েছে 18,000 মেগাওয়াট, যদিও উৎপাদন সক্ষমতা তার 1.5 গুণ অর্থাৎ 27,000 মেগাওয়াট। কিন্তু জ্বালানির অভাব উদ্বেগ জাগাচ্ছে বিদ্যুতের স্বাভাবিক সরবরাহ নিয়ে। গ্রীষ্মকালীন সময়ে আমরা এখন দেখতে পাচ্ছি যে 700 থেকে 1400 মেগাওয়াট পর্যন্ত লোডশেডিং করতে হতে পারে। সম্ভাব্য চাহিদা মেটাতে বিদ্যুৎ বিভাগের পরিকল্পনার বড় অংশ জুড়েই গ্যাস, কয়লা, ফার্নেস ওয়েল ও আদানি নির্ভরতা। পিডিবির পূর্বাভাস বলছে গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র থেকে 6,200 মেগাওয়াট, ফার্নেস ওয়েল থেকে 3,500, কয়লা ভিত্তিক সব কেন্দ্র পুরোদমে চালু, ভারত থেকে আমদানি আর আদানির বিদ্যুৎ পুরোটা মিললেও গরমে লোডশেডিং হতে পারে 700 মেগাওয়াটের বেশি। তবে বিপুল দায় দেনা, অর্থ সংকট আর অতীত অভিজ্ঞতা বিবেচনায় উৎপাদনের এই লক্ষ্যমাত্রা পূরণ বড় চ্যালেঞ্জ। 1 থেকে 3,000 মেগাওয়াট লোডশেডিং হতে পারে ডিপেন্ডিং অন এই যে কতগুলা ফ্যাক্টরের মধ্যে যত কিছু এর মধ্যে যে কোনো একটা জিনিস যদি হয়ে যায়, সবগুলা ফ্যাক্টর ঠিক থাকতে হবে এবং তার মধ্যে সবচেয়ে বড় ফ্যাক্টরটাই হচ্ছে ডলার। আলটিমেটলি এটা ডলারই ডিটারমিন করবে আমরা বিদ্যুৎ ঠিক মতো পাবো কি পাবো না। ডলার থাকলে তারা গ্যাস, কয়লা, তেল কিনতে পারবে। একটা ছিল যে আমাদের বিলগুলো কত আপডেট করা যায়, ওই সময় কিন্তু 70-80% লেভেল আমাদেরকে হলো গভর্নমেন্টকে সাপ্লাই করতে হবে, হুইচ ইজ ভেরি চ্যালেঞ্জিং। মানে আনলেস আমাদের ওই পরিমাণ যদি তেল না থাকে, আমাদের প্রিপারেশন না থাকে, এটা কিন্তু খুব ডিফিকাল্ট হয়ে যাবে। তবে পিডিবির আশ্বাস, জ্বালানি আমদানিতে ডলার সংস্থানের নিশ্চয়তা পাওয়ায় গরমে সহনীয় রাখা যাবে পরিস্থিতি। ডলার ইস্যুর কারণে কিছুদিন আমরা একটু সমস্যায় পড়লাম, এখন মোটামুটি কয়লা প্রকুরমেন্টে, ওয়েল প্রকুরমেন্টে আমরা ডলার পাচ্ছি আর কি। আশা করি সমস্যা হবে না, আমাদের তো প্রচেষ্টা আছে। এবার আমরা কিছু প্রস্তুতি নিচ্ছি আর কি পূর্ব থেকেই, আশা করতেছি হবে না ওই ধরনের প্রবলেম। পাশাপাশি গ্রাহকদেরও সাশ্রয়ী হওয়ার পরামর্শ দিচ্ছে বিদ্যুৎ বিভাগ। পরিস্থিতি যা ইঙ্গিত দিচ্ছে তাতে স্পষ্ট হচ্ছে এবারও গরমে সইতে হবে লোডশেডিং। আর এই অবস্থার সামাল দিতে নানা পরিকল্পনার কথা জানাচ্ছে বিদ্যুৎ বিভাগ, কিন্তু তারপরও থেকে যাচ্ছে বহু চ্যালেঞ্জ। আর এইসব চ্যালেঞ্জ মেটাতে না পারলে এবারও অস্বস্তিতে পড়তে হবে গ্রাহকদেরই। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। সাবেক সেনা কর্মকর্তা সাইফুল আলমের বাসায় অভিযান চালিয়ে প্রায় 2.5 কোটি টাকা জব্দ করেছে দুদক। সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে সংস্থাটির মহাপরিচালক। জানান, জব্দ করা অর্থ ট্রেজারি শাখায় জমা দেওয়া হয়েছে। এদিকে 34 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এইচটি ইমামের ছেলে সাবেক এমপি তানভীর ইমাম ও তার স্ত্রী সন্তানের বিরুদ্ধে মামলা করা হয়েছে। দুদকে 2 ট্রাঙ্ক ভর্তি টাকা অভিযানে জব্দ করা এই অর্থ পাঠানো হলো ট্রেজারি শাখায়। টাকার উৎসর বিষয়ে সংবাদ সম্মেলনে সংস্থাটির মহাপরিচালক জানান, গেল বৃহস্পতিবার রাতে সাবেক সেনা কর্মকর্তা সাইফুল আলমের বাসায় অন্যান্য সংস্থার সঙ্গে অভিযান চালিয়ে নগদ 2.45 লাখ টাকা উদ্ধার করে দুদক। ইতোমধ্যে তার বিরুদ্ধে অবৈধ সম্পদের অনুসন্ধান করছেন তারা। লেফটেন্যান্ট জেনারেল জনাব সাইফুল আলম বিরুদ্ধে একটি অভিযোগ অনুসন্ধানাধীন ছিল। সেই অভিযোগ অনুসন্ধানকালে তার ক্যান্টনমেন্টস্থ বাসায় অভিযানকালে গোপন সংবাদের ভিত্তিতে একটি অভিযান পরিচালনা করা হয়। সেই অভিযানে 2.45 লক্ষ টাকার বেশি অর্থ পাওয়া যায়। এদিন 34 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমামের ছেলে সাবেক এমপি তানভীর ইমাম ও তার স্ত্রী সন্তানের বিরুদ্ধে 3টি মামলা করেছে দুদক। সম্পদ অর্জন এবং দখলে রাখার অপরাধে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004 সেই সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজু হয়েছে। এছাড়া নিয়োগ জালিয়াতির ঘটনায় মামলা হয়েছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি খন্দকার নাসিরউদ্দিন সহ 4 জনের বিরুদ্ধে। নিয়োগ সংক্রান্ত জাল জালিয়াতি এবং ক্ষমতার অপব্যবহারের। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। ঈদ কেনাকাটার খবর। এখনও 1 মাস বাকি থাকলেও ঈদের কেনাকাটা শুরু করেছেন কেউ কেউ। সময়ের সঙ্গে তাল মিলিয়ে ক্রেতাদের ঝোঁক নতুন নতুন ডিজাইনের পণ্যের দিকে। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, পণ্যে বৈচিত্র্য আনতে এসএমই উদ্যোক্তাদের প্রতি সরকারের বিশেষ উদ্যোগ দরকার। সাদেক হাসান ইমনের রিপোর্ট।
সারা বছর কেনাকাটা করলেও ঈদকে কেন্দ্র করে মানুষের থাকে একটু বাড়তি চাহিদা। তাই রমজানের শুরু থেকেই তারা বিশেষ বিশেষ পণ্য সংগ্রহ করতে বিভিন্ন শপিং মল এবং ফেসবুক পেজগুলো ঘুরে দেখেন। সবাই একটু আনকমনলি কিছু চায়, যে ভ্যারাইটি হবে, নতুনত্ব কিছু আসবে, কানের দুল হোক সেটা কিংবা হাতের রিং হোক, ওই টাইপের জিনিসই চাচ্ছি। ক্রেতাদের রুচির দিকটা মাথায় রেখে তাই শপিং মলের পাশাপাশি উদ্যোক্তারাও নানা রকম পণ্যের পসরা সাজিয়ে বসেন। সেই ধারাবাহিকতায় বর্তমান ট্রেন্ড বুঝে এবারের ঈদের জন্য উদ্যোক্তারা রেখেছেন আধুনিক মডেলের রকমারি কালেকশন। এখন তো কম্পিটিশন চারিদিকে, তো অনেক উদ্যোক্তা, তো সেই ক্ষেত্রে আপনার একই রকম ডিজাইন চলবে না, তো নতুন ডিজাইন যে মানুষ ইউজ ফ্রেন্ডলি যে কি হয় ওইভাবে চিন্তা করেই করা। এটা ট্রেন্ডের উপর ডিপেন্ড করে, এই ট্রেন্ডে কোন ডিজাইনটা ভালো চলবে। এই ঈদে ভালো বেচাকেনা হবে প্রত্যাশা থাকলেও উদ্যোক্তারা তুলে ধরেছেন নিজেদের প্রতিবন্ধকতার কথা। প্রতিষ্ঠিত ব্যবসায়ীদের সাথে না মিলিয়ে ছোট উদ্যোক্তাদের জন্য সহজ নীতির দাবি তাদের। সহজ শর্তে যদি মানে ঋণ প্রদান করা বা তাদেরকে এই ব্যাপারে হেল্প করা, তাহলে মনে হয় কি যে কাজগুলি সুবিধা হতো। আর অর্থনীতি বিশ্লেষকরা বলছেন পণ্যের বৈচিত্র্যকরণের স্বার্থে বড়দের কবল থেকে ছোট উদ্যোক্তাদের রক্ষা করতে সরকারের পদক্ষেপ নেওয়া জরুরি। এছাড়া উদ্যোক্তাদের টিকিয়ে রাখতে ব্যবসার ধরন বুঝে ভ্যাট ট্যাক্সের ক্ষেত্রেও বৈচিত্র্য আনার পরামর্শ তাদের। তাদের যে সমস্যাগুলো আছে সেগুলো খুব ভালোভাবে অনুধাবন করতে হবে এবং সেই হিসেবে আমাদের সরকারের উচিত যে তাদের পাশে দাঁড়ানো। পরিবর্তিত পরিস্থিতিতে নগরবাসীর মনে ঈদ শপিং এর আমেজ থাকলেও আইন শৃঙ্খলার অবনতি সাম্প্রতিক সময়ে অনেকের মনে শঙ্কা তৈরি করেছে। সাদিক হাসান ইমন, সময় সংবাদ, ঢাকা। বিসিবির নীতি নির্ধারণী মহলে পরিবর্তন আসলেও বদলায়নি ঘরোয়া ক্রিকেটের চিত্র। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের নতুন আসরও একই আক্ষেপ। লিগের অংশ নিতে যাওয়া প্রায় সব দল একসঙ্গে প্রস্তুতি নিয়েছে একাডেমি মাঠে। ক্রিকেটারদের হতাশা টুর্নামেন্ট সূচি নিয়েও। রমজান মাস আর প্রচণ্ড গরমে ক্রিকেটাররা সামর্থ্য অনুযায়ী খেলতে পারে কিনা এমন প্রশ্নও উঠেছে। কোনো রাজনৈতিক সমাবেশ নয়, চিত্রটা মিরপুর একাডেমি মাঠের। ঘরোয়া ক্রিকেটের এলিট টুর্নামেন্ট বলা হলেও বাস্তবতা ভিন্ন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের। কে কোন দলের ক্রিকেটার কিংবা কে কার সঙ্গে করছেন অনুশীলন তা বোঝা অসম্ভব। 12 দলের ক্রিকেটার আর কোচিং স্টাফ, আছে নেট বোলাররাও। ওই ছোট্ট একাডেমি মাঠে এই হচ্ছে প্রস্তুতির অবস্থা। আর এই প্রস্তুতি দিয়েই দেশের শীর্ষস্থানীয় লিগে খেলবেন ক্রিকেটাররা। এ তো গেল প্রস্তুতি পর্ব। মাঠের ক্রিকেট নিয়েও আছে অসন্তোষ। মার্চের গরম আর পবিত্র রমজানের মাঝে ওয়ানডে ক্রিকেট আয়োজন নিয়ে প্রশ্ন ওঠে হরহামেশাই। নতুন আসরের আগেও একই আলোচনা। সিসিডিএমকে নতুন কিছু ভাবার পরামর্শ দিলেন তামিম ইকবাল। আমরা হয়তো 50 ওভার ক্রিকেট খেলি, বাট জার্নির হিসাব করলে কিন্তু অলমোস্ট 6 ঘন্টা আমাদের জার্নি করতে হয়। এখানে যে কোনো একটা অ্যাক্সিডেন্ট কিন্তু হয়ে যেতে পারে, যে পরিমাণের গরমের মধ্যে আবার রোজার মধ্যে খেলা হয়। অ্যান্ড দেন অল দ্য জার্নিস। আমি আমার তরফ থেকে রিকোয়েস্ট করতে পারি যে যদি এরকম কোনো একটা উইন্ডো খুঁজে বের করতে পারে যেখানে আসলে সবার জন্য সুবিধা, তাহলে ভালো হয়। গরমে যে কেবল ক্রিকেটারদের স্বাস্থ্যগত ঝুঁকি থাকে এমন নয়, মাঠের খেলাও হয় মানহীন। পেসাররা সামর্থ্য অনুযায়ী বল করতে পারেন না। ক্লান্তিতে কখনো কখনো দেখা যায় স্পিন বল করতে, আর নখদন্তহীন সেই বোলিংয়ের সামনে রেকর্ডের পাতায় ওলটপালট করেন বিজয় নাইম শেখরা। রমজানের সময় কিন্তু এমনি আর একটু গরম বেশি থাকে, সব খুবই কঠিন হয়ে যায় মানে এফোর্টটা দিতে সবারই। শুধু এটা আমি না, বোর্ডরাও মনে হয়, বোর্ড মেম্বারও চিন্তা করেছে খেলাটা কিভাবে আগানো যায়। একটা দেশের লিস্টে ক্রিকেটের এই যখন অবস্থা, তখন আন্তর্জাতিকে সাফল্য প্রত্যাশা করাটা হাস্যকর। বৈশ্বিক ক্রিকেটে প্রতিদ্বন্দ্বিতা করতে হলে আগে মান বাড়াতে হবে ঘরোয়া ক্রিকেটের, না হলে মানহীন এসব টুর্নামেন্টের মিথ্যে আত্মবিশ্বাস নিয়ে প্রতিবারই বিশ্ব মঞ্চে স্বপ্ন ভাঙবে কোটি ক্রিকেট ভক্তের। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। শহীদের রক্তের সঙ্গে বেইমানি করবে না ইসি। নির্বাচন সুষ্ঠু করার অঙ্গীকার। গণতন্ত্রের পথে উত্তরণে দেরি হলে সুযোগ নেবে ষড়যন্ত্রকারীরা, শঙ্কা বিএনপি নেতাদের। হাসিনা আমলে বিচার বহির্ভূত হত্যা ও পুলিশি বর্বরতা নথিভুক্ত করতে চায় সরকার। সহযোগিতা করবে জাতিসংঘ। আবাসিক সমন্বয়কারীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক। এ ছিল রাতের সময়। সঙ্গী থাকুন সময়।